আসসালামু আলাইকুম। আমরা শিখব গাউসের ডাইভারজেন্স উপপাদ্য। খুবই ইম্পর্টেন্ট। আমরা দেখতে পারতেছি জাতীয় বিশ্ববিদ্যালয় মেজর নন মেজর অনেকবার আসছে এবং এটা ক্যালকুলাস 2 তে, এবং এখানে আমি ফিজিক্স একটা লিখে রাখছি, দেখো ফিজিক্স 1 এ 2015, 17 এবং 21 সালেও আসছে। খুবই ইম্পর্টেন্ট। তো এই ডাইভারজেন্স উপপাদ্য জানার আগে আমাদের আরো কিছু বিষয় জানা লাগে। আমরা আগে ডাইভারজেন্স উপপাদ্যের বিবৃতিটা একটু পড়ি। দেখো কি বিবৃতি আছে সেটা একটু বোঝার চেষ্টা করি। বলতেছে যদি ভি আয়তনের একটা আবদ্ধ তল এস হয়, একটু ভালো করে বুঝতে হবে এই জায়গাটা, যে ভি আয়তনের একটা আবদ্ধ তল এস আবার কিভাবে হয়। সেটা হলো, দেখো আমি ফুটবলটা এখানে রাখছি, ঠিক আছে? এই ফুটবলের একটা আয়তন আছে, এই আয়তনটারে আমরা বলতে পারি ভি। এখন এই ফুটবলটারে তুমি কেটে দুই ভাগ করে ফেললে, বা চামড়াটারে, এই ফুটবলের চামড়াটারে তুমি এমন ভাবে করলে যে এরকম আকার ধারণ করলো, ধরলাম যে এরকম, তাহলে এটা তুমি চামড়া কিন্তু কেটে ফেলছো, এখন আর এর ভিতরে হাওয়া নাই, চামড়া কেটে আলাদা করে ফেলছো, দেওয়ার পরে এরকম হয়েছে। যেমন আমরা যদি একটা বৃত্তের পরিধি ছিল, এই পরিধিকে আমরা যদি একটা লাইন আকারে লিখতাম, কেটে এই যে এখান থেকে কেটে এটারে যদি একটা লাইন আকারে লিখতাম এই, তাহলে এটার দৈর্ঘ্য কত হতো? 2 পাই। আর পরিধি, এই যে পরিধি, এটা তো পরিধি, তাই না? এই লাইনটারে কেটে এখানে লিখছি। আচ্ছা, তো এখানেও সেম জিনিস, এই আয়তনটারে কেটে আমরা ক্ষেত্রফল আকারে লিখতেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে যে তলটা হচ্ছে, এই তলটারে আমরা বলতেছি এস তল, ঠিক আছে? আচ্ছা, না বুঝলে তুমি আরেকটা জিনিস ইমাজিন করতে পারো। সেটা হলো, তোমার কাছে ধরো যে একটা বাটি আছে, লোহার বাটি বা স্টিলের বাটি, স্টিলের। এখন এই লোহার বাটিটাকে বা স্টিলের বাটিটাকে তুমি যদি পিটায়ে যদি মাটির সমান করে দাও, মাটির সমান করে দাও, তাহলে ওইটা যে আহ, মানে একদম ভূমির সাথে যে তলটা তৈরি করে, ওইটাই হলো এস তল। আর নর্মালি বাটি হিসেবে যখন ছিল তখন তো 3 ডাইমেনশন ছিল, তখন আয়তন ছিল। ফুটবলটারে কই গায়েব করে দিল? ফুটবল তো লাগবে। আচ্ছা, দেখো এবার, তো এটা তো বুঝতে পারলাম আশা করি। এবার আসি, এ যদি একটা অবিচ্ছিন্ন অন্তরীকরণযোগ্য অবস্থান ভেক্টর হয়। এ একটা অবস্থান ভেক্টর, মানে এ ভেক্টরটাকে আমরা এরকম বলতে পারি, এ ভেক্টর a1i, a2j, a3k। আশা করি এই এ ভেক্টর নিয়ে কোনো সমস্যা নাই। এখন তাহলে এই যে যে ইন্টিগ্রেশন, ট্রিপল ইন্টিগ্রাল, তার থেকে দেখো ডাবল ইন্টিগ্রাল, অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করে যে ডাইভারজেন্স থিওরেমের কাজ কি। তো ডাইভারজেন্স থিওরেমের কাজ হলো ভলিউম ইন্টিগ্রাল থেকে সারফেস ইন্টিগ্রালে যাওয়া। সারফেস ইন্টিগ্রাল অর্থাৎ আমরা এই যে এই বস্তু, এই যে একটা ফুটবল আছে ধরো, এই ফুটবলের তো একটা ভলিউম ইন্টিগ্রাল হয়। ভলিউম ইন্টিগ্রাল মানে কি? দেখো আমরা ইন্টিগ্রেশন 3 প্রকার, আমরা একটা জানি শুধু, যখন শুধু ডিএক্স দেওয়া হয়, অথবা শুধু ডিওয়াই দেওয়া হয়, অথবা শুধু ডিজেড দেওয়া হয়, এইগুলোরে বলে লাইন ইন্টিগ্রাল। অর্থাৎ এইগুলোর ইন্টিগ্রেশন হয় একটা লাইনের উপরে, একটা লাইনের উপরে, ঠিক আছে? এই যে এক্স এর মান এ থেকে কত পর্যন্ত, বি পর্যন্ত, বা ওয়াই এর মান এ থেকে বি পর্যন্ত, বা জেড এর মান এ থেকে বি পর্যন্ত, মানে একটা লাইনের উপরে ইন্টিগ্রাল হচ্ছে, এজন্য এটারে বলা হচ্ছে লাইন ইন্টিগ্রাল। আর যখন দুইটা দিয়ে দিবা, ডিএক্স ডিওয়াই, দেখো এটা একটা ছোট দৈর্ঘ্য, এটা একটা ছোট প্রস্থ, তাহলে এখানে একটা ক্ষেত্রফল তৈরি হয়ে যাচ্ছে, মানে একটা সারফেস তৈরি হয়ে যাচ্ছে। আবার অন্য দুইটাও দিতে পারো, ডিওয়াই ডিজেড বা ডিএক্স ডিজেড, এই সবগুলোই কি, এগুলোরে বলে সারফেস ইন্টিগ্রাল। সারফেস ইন্টিগ্রাল, কারণ এটা কোনো রেখা নাই, তখন এটা হয়ে গেছে একটা তল, একটা তলের সাপেক্ষে আরেকটা তলের ইন্টিগ্রেশন। সেটা আবার কেমন হয়? ধরো যে এই যে একটা বস্তু, এই ফুটবলটারে আমরা বলতে পারি, এই ফুটবলের এই যে ধরো যে দুটো সারফেস, এই একটা এস টু দিলাম উপরেরটা, আর নিচেরটা হলো এস ওয়ান। তাহলে এই এস ওয়ান আর এস টু এর যদি ইন্টিগ্রেশন করি, এস ওয়ান থেকে কত, এস টু, তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা হয়ে যাবে সারফেস ইন্টিগ্রাল। এইবার তুমি যখন তিনটা একসাথে নিয়ে নিবা, ডিএক্স ডিওয়াই ডিজেড, দেখো তো
ডিএক্স মানে কি, এক্স এর একটা ক্ষুদ্রতম অংশ মানে দৈর্ঘ্যের একটা ক্ষুদ্রতম অংশ, ডিওয়াই মানে কি প্রস্থের একটা ক্ষুদ্রতম অংশ, আর ডি জেড মানে কি উচ্চতার একটা ক্ষুদ্রতম অংশ। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তার মানে কি আয়তন না? তাহলে এই পুরোটারে কিন্তু আমরা চাইলে ডিভি বলতে পারি। আর ডিভির ইন্টিগ্রেশন কি ভি, এই জন্য এটারে বলে ভলিউম ইন্টিগ্রাল বা আয়তন সমাকলন। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এইখানে দেখা যাচ্ছে যে আমাদের ভলিউম ইন্টিগ্রাল ছিল, সেখান থেকে সারফেস ইন্টিগ্রালে চলে গেছে। ও আচ্ছা সরি, আমি ইন্টিগ্রেশনের সাইন কিন্তু একটা দিছিলাম, আমার ভুল হয়েছে, সাইন কিন্তু তিনটা হবে, মানে লাইন ইন্টিগ্রালের ক্ষেত্রে একটা, সারফেস ইন্টিগ্রালের ক্ষেত্রে দুইটা, আর ভলিউম ইন্টিগ্রালের ক্ষেত্রে তিনটা। যতগুলো ডিএক্স ডিওয়াই ডিজেড থাকবে ততগুলো ইন্টিগ্রেশন সাইন থাকবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছি। তাহলে এখানে আমাদের কাজ হলো ভলিউম ইন্টিগ্রাল থেকে সারফেস ইন্টিগ্রালে আমাদের যেতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো, তো আরো কিছু জিনিস এখানে লেখা আছে, যে এই যে দেখো ডাইভারজেন্স নেবলার সাথে এ এর কি গুণ করছে, ডট গুণ, মানে ডাইভারজেন্স। ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে, ডিভি এর সাপেক্ষে, অর্থাৎ ভলিউম ইন্টিগ্রাল। এরপরে দেখা গেছে যে এই পাশে এসে এ এর সাথে এন এর ডট গুণ, কিন্তু ইন্টিগ্রেশনটা এখন কার সাপেক্ষে হচ্ছে, ডিএস এর সাপেক্ষে, অর্থাৎ সারফেসের সাপেক্ষে। ইন্টিগ্রেশনটা এখন হচ্ছে সারফেসের সাপেক্ষে। ঠিক আছে, আচ্ছা, তো এবার আমরা আমাদের নিচের লাইনটা পড়ি। দেখো বলতেছে এখানে এন হলো এস তলে অঙ্কিত বহিস্থ নরমাল। এই নরমাল জিনিসটা কি? তো আমাদের এখানে কয়েকটা বিষয় আগে বুঝতে হবে। সেটা হলো, প্রথমে হলো নরমাল আর লম্ব বিক্ষেপ। ঠিক আছে, এটা কিন্তু প্রমাণের অংশ না, আমি এখন যে জিনিসটা করাচ্ছি এটা তোমাদের বোঝানোর জন্য করতেছি। নরমাল কি, আমি আগে নরমাল সহজে বুঝাই ফেলি। নরমাল মানে হলো একটা তলে যতগুলো লম্ব আঁকা যায় তাদের একটা তাদেরকে প্রকাশ করার জন্য একটা সাধারণ ভেক্টর, সেটা হলো নরমাল। যেমন এই একটা তল না, তোমার যদি ধরো যে একটা বিন্দু হইতো, ধরো যে একটা বিন্দু হতো, তাহলে সরাসরি তো এই লম্ব, তাই না? বা একটা সারফেস হইতো, ধরো যে একটা সারফেস মানে কি এই যে একটা ক্ষেত্রফল, তাহলে এর লম্ব মানে কি হয় এইদিকে অথবা নিচের দিকে। কিন্তু ফুটবল তুমি যদি চিন্তা করো, এটা একটা ফুটবল, তাহলে ফুটবল তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বাঁকা। ধরো যে ঠিক এই জায়গায় যদি বলি, এই জায়গার লম্ব এইখানে, এই জায়গার লম্ব এইখানে, এই যে ঠিক এই জায়গার লম্বটা এইখানে, ঠিক এই জায়গার লম্বটা এইখানে, তাই না? ঠিক এই জায়গায় লম্বটা এইখানে, এই প্রত্যেকটারে কি বলবো, এর নরমাল। তাহলে এই সবগুলোরে রিপ্রেজেন্ট করবে কে, এন। এন হলো সেই নরমাল, অর্থাৎ এই যে তলের উপর যতগুলো লম্ব আঁকা যায়, এটার যে তল, এই বহিষ্ঠ পৃষ্ঠ বাইরের যে চামড়াটা, এটা তো তল, এই তলের উপর যতগুলো লম্ব আঁকা যায় সবগুলোই হলো কি এর নরমাল। ঠিক আছে, ঠিক আছে, আশা করি এই নরমাল কি এটা আমরা বুঝতে পারছি। আরো আমরা প্রমাণের সময় আরো ডিপলি বুঝতে পারবো, আমি আগে একটু ডেসক্রিপশন দিয়ে যাচ্ছি। এরপরে আমাদের প্রমাণের জন্য একটা জিনিস কাজে লাগবে, সেটা হলো লম্ব বিক্ষেপ। লম্ব বিক্ষেপ কি জিনিস দেখো, লম্ব বিক্ষেপ মানে এটারে আমরা আবার সংক্ষেপে বলতে পারি লম্ব ছায়া। লম্ব ছায়া, যেমন ধরো যে একটা তল আছে, এখন তুমি এখানে একটা বিন্দু রাখছো, এই বিন্দু সরাসরি লম্ব ছায়া মানে ঠিক লম্ব বরাবর তুমি যদি ছায়া ফেলো, তাহলে এই যে তলে তলে যা দেখতে পারবা সেটাই হলো লম্ব ছায়া। তাহলে তুমি যদি একটা বিন্দু রাখো আর ই ফেলো, তাহলে এখানেও একটা কি দেখবা, বিন্দু দেখবা, তাহলে এই বিন্দুর লম্ব বিক্ষেপ কি, বিন্দু। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। এবার ধরো যে একটা রেখা রাখছো, একটা রেখা রাখছো, এই রেখাটা সোজাই রাখছি, তাহলে এর লম্ব বিক্ষেপ কি, এই যে এটা ছায়া দেখতে পারবা, এরকম দেখতে পারবা না, যেহেতু এখান থেকে সোজা লম্বভাবে তুমি কি ছায়া ফেলছো, এই আলো ফেলছো, তাহলে এর ছায়াটা কি এতটুকু হবে, তাহলে এটা এর লম্ব বিক্ষেপ। এখন এই এই লাইনটা তো সোজাও থাকতে পারে বাঁকাও থাকতে পারে, আমি ধরলাম যে বাঁকা দিলাম, এইভাবে দিলাম, তাইলে এর ছায়াটা কেমন হচ্ছে একটু ভালো করে দেখো, তখন এর ছায়াটা কিন্তু এই যে দেখো, তাও যেহেতু লম্বভাবে আলো ফেলতেছি, তাহলে এর ছায়াটা কিন্তু এতটুকুই থাকতেছে। আর নিচে যেহেতু মাটি, নিচে কি
মাটি, তাহলে এটা তো আর বাঁকা, ছায়া তো আর আঁকা বাঁকা হইতে পারবে না, মাটির উপরেই শুয়ে থাকবে একদম মাটির সাথেই, তাই না? নাকি মাটির উপরে একটা জুতা তুমি রাখছো, সেই জুতা তো আর নির্দিষ্ট অ্যাঙ্গেলে থাকতে পারে না, পারে? তাহলে এই ছায়ার সাথে, আমি আরো বুঝাই, এই ছায়ার সাথে এই তলের যে মাটি, এই মাটির অ্যাঙ্গেল সর্বদা কতই থাকবে, জিরোই থাকবে, তাই না? আচ্ছা, তাহলে একটু ভালো করে বোঝো এই জিনিসটা, আবার ডিপলি একটু বোঝো, যে এই একটা ভেক্টর আমরা রাখছিলাম, রাখার পরে এখানে আমরা আলো ফেলছি, ফেলার পরে দেখা গেছে যে এইখানে তার কি তৈরি হয়েছে, লম্ব বিক্ষেপ তৈরি হয়েছে। তাহলে এটা হলো আমাদের লম্ব বিক্ষেপ, এটা কি লম্ব বিক্ষেপ বলতেছে। তাহলে এটারও একটা দৈর্ঘ্য আছে না, এটারও একটা দৈর্ঘ্য আছে, তাই না? আচ্ছা, একটু ভালো করে খেয়াল করো, তাহলে এই লম্ব বিক্ষেপের দৈর্ঘ্যটারে আমরা যদি কি বলি, আচ্ছা এটা এইভাবে থাক, আমি একটু বোঝাই বলি আগে। তাহলে এই দৈর্ঘ্যটারে আমি কি উপরে শিফট করে দিতে পারি? শিফট করলে দেখো তো এই জায়গায় চলে আসে না, এইভাবে চলে আসে না, কোনো সমস্যা আছে? কারণ এই লম্ব বিক্ষেপ দৈর্ঘ্য এখানে যদি 2 মিটার হয়, তাহলে এখানেও অবশ্যই কি 2 মিটার, কোনো সমস্যা আছে? না। তো আমরা এই লম্ব বিক্ষেপটারে এইখানে শিফট করে দিলাম, আর এই পাশে তো একটা লম্ব ছিল, এই যে যে বরাবর ছায়া পড়তেছিল, এই যে শেষ ছায়া, এরপরে এই পাশে তো আলো পড়ছে, কারণ এই পাশে আলো পড়তে তো আর কেউ বাধা দেয় নাই। তাহলে একটু ভালো করে দেখো, তাহলে এটা তো ছায়া পড়তেছিল, এটা দেখালাম। তাহলে আমরা যে বস্তুর লম্ব বিক্ষেপ বের করতেছি সে এইদিকে যাচ্ছে, সেটা হলো এইটা, তাই না? আচ্ছা, তাহলে আমি এটারে দিলাম এ, ধরো যে এটারে আমি দিলাম এ মনে করলাম, আর এই হলো আমাদের লম্ব বিক্ষেপ, তাই না? এখন অ্যাঙ্গেলটা যদি আমরা মনে করি থেটা, অ্যাঙ্গেলটা কি মনে করি, থেটা, অ্যাঙ্গেলটা আমরা মনে করলাম এই জায়গার থেটা। তাহলে লম্ব বিক্ষেপটা কি আসতেছে বলো তো, তুমি যদি আমরা এখান থেকে cos থেটা যদি বের করি, এটার লম্ব বিক্ষেপ আমি ধরলাম যে, লম্ব বিক্ষেপে কি ধরবো, ধরো যে বি ধরলাম, বি ধরলাম, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে দেখো তো cos থেটা সমান কি আসে, cos থেটা সমান ভূমি বাই অতিভুজ না, ভূমি বাই অতিভুজ। তাহলে cos থেটা সমান কি আসতেছে বলো, cos থেটা সমান ভূমি মানে কি, ভূমি মানে বি, আর অতিভুজ মানে কি এ, তাহলে এ যে লম্ব অভিক্ষেপ বি সমান হলো এ cos থেটা। একটু ভালো করে মনে রাখবা, এটা আমাদের লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে লম্ব অভিক্ষেপ বি ইজ ইকুয়াল টু এ cos থেটা, একটু ভালো করে বুঝবো। এ মানে কি ছিল, এ মানে আমরা জাল লম্ব অভিক্ষেপ বের করতেছি, এ মানে জাল লম্ব অভিক্ষেপ বের করতেছি, এটা কিন্তু আমাদের লাগবে। আচ্ছা, তাহলে লম্ব অভিক্ষেপ আমরা বুঝতে পারছি আশা করি। এবার আমরা প্রমাণে আসি সরাসরি। দেখো কি বলতেছে, যে এই যে সারফেস ভলিউম ইন্টিগ্রাল থেকে আমাদের যাইতে হবে কোথায়, সারফেস ইন্টিগ্রালে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই ভলিউম ইন্টিগ্রাল দিয়ে শুরু করব। তো আমাদের এর জন্য একটা চিত্র আগে লাগবে, এই ফুটবলটা আমি একটু সরাই রাখি, পরে আমার লাগলে বড় করে আমরা বোঝানোর চেষ্টা করব। দেখো, তো আমরা আগে চিত্রটা আঁকার চেষ্টা করি, এটা একটা চিত্র আমাদের লাগবে, ঠিক আছে? দেখো, তো আমরা একটা চিত্র আঁকার চেষ্টা করি 2 ডাইমেনশনে। চিত্রটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট, চিত্র তো লাগবেই লাগবে, কোনো কথাই নেই, এবং চিত্রটা সঠিক হইতে হবে, শুধু লাগবে বললে হবে না। তাহলে দেখো কি আছে, আমরা একটা ধরো যে এখানে একটা গোলক নিলাম, মানে একটা ফুটবলের মতো, একটা ফুটবল মানে এটা কিন্তু 3 ডাইমেনশনাল, একটা ফুটবল আমরা নিলাম, ধরো যে একটা ফুটবলই নিচ্ছি আমরা, এখানে একটা ফুটবল নিলাম, ফুটবলটা তো আমরা সাধারণত এরকমই দেখবো, ঠিক আছে? এখন এই ফুটবলটা, এই ফুটবলটার উপর যদি লম্বভাবে তুমি ছায়া ফেলো, ফুটবলটার উপর লম্বভাবে যদি আচ্ছা 3 ডাইমেনশনাল নেই, আমাদের তো 3 ডাইমেনশনাল লাগবে। দেখো 3 ডাইমেনশনাল লাগবে, তাহলে সরি আরেকটা আমরা নিয়ে নেই, ওইটা আমরা নিয়ে নিই, এই যে আচ্ছা, তাহলে এটা হলো জেড অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ঠিক আছে? আচ্ছা, একটু ভালো করে বোঝো, ধরো যে এটা কোনো একটা ঘরের দেয়ালের কোণা, এখন সেই দেয়ালের পাশে, এই হলো দেয়াল,
দেয়ালের সাথে তুমি একটা ফুটবল ধরে আছো, এবার ফুটবলের উপর থেকে তুমি একটা আলো ফেলছো, তাহলে এই ছায়াটা কোথায় পড়বে? অবশ্যই তোমার ফ্লোরে পড়বে। তাহলে ফ্লোরটা কোনটা বলো তো? ফ্লোর কিন্তু এইটা, ফ্লোর কিন্তু এক্স ওয়াই। একটু ভালো করে বুঝো, একটু ফ্লোরের দিকে তাকায়ে তুমি ভালো করে বুঝো। এই হলো একদিকের ফ্লোর, এই একটা দেয়াল, এই একটা দেয়াল, এই পাশে এই আরেকটা দেয়াল, আর এটা হলো ফ্লোর, তাই না? তুমি এইখানে দাঁড়ায় আছো। তাহলে এই যে তুমি যদি এইখানে একটা ফুটবল ধরে উপর থেকে যদি ছায়া পাড়ো, সেই ছায়াটা তো আর জেড এর তলে যাবে না। জেড তলে যাবে, ও আসবে কোথায়? ফ্লোরে, তাই না? ওই যে তুমি যে দেয়ালের পাশে দাঁড়ায় আছো, এই দেয়ালের পাশে দাঁড়ায় আছো, এখানে দুইটা দেয়াল, এই পাশে একটা দেয়াল, এই পাশে একটা দেয়াল, ঘরের কোণে, ঠিক আছে? তাহলে এই দেয়ালে তো আর এটা ছায়া যাবে না। যাবে? ছায়া যাবে, যেহেতু লম্বভাবে ফেলছো তাহলে ছায়া যাবে এক্স ওয়াই তলে, অর্থাৎ নিচে, ভূমিতে। ঠিক আছে? তাহলে আমরা, যেহেতু আমরা লম্ব বিক্ষেপ এখানে ইউজ করবো, তাহলে এখানে আমরা ভূমিতে একটা ছায়া ছায়া দিয়ে দেবো। ঠিক আছে? তাহলে এটার একটা ছায়া আমরা ভূমিতে দিয়ে দিলাম। ধরো যে এটার একটা ছায়া আমরা ভূমিতে দিয়ে দিলাম। এই যে ছায়াটা ভূমিতে ধরো যে এইভাবে পড়ছে। ঠিক আছে? আচ্ছা, ছায়া যেহেতু, তাইলে এটা আমরা একটু ডেমনস্ট্রেট করে দেখানোর চেষ্টা করব। ছায়াটা একটু ভালো করে দেখো। এই যে ধরো যে ছায়াটা, আচ্ছা এখানে পড়ার কথা না, দুঃখিত। আচ্ছা, এবং এই পাশেরটা কি? আচ্ছা দেখো, এই জিনিসটা ভালো করে বুঝতে পারছো কিনা, যে আমরা এই যে একটা দেয়াল, দেয়ালের মাঝখান, ঠিক আছে, একটা কর্নার আর কি, ঘরের একটা কর্নার, সেই কর্নারে দাঁড়ায় একটা ফুটবল ধরে রাখছি। এই ফুটবলের ঠিক উপর থেকে লম্বভাবে আলো ফেলছে। তাহলে ফুটবলের ছায়াটা কোথায় পড়ছে? ফ্লোরে পড়ছে। এই হলো ফ্লোর। ফ্লোর মানে কোন তল? এক্স ওয়াই তল। ঠিক আছে? ফ্লোর মানে এক্স ওয়াই তল, ভালো করে বুঝবা। আচ্ছা, এখন আমরা এখানে এই কথাটাই বলবো যে এমন একটা তল নিব, এখানে আমরা গ্রিনস এর থিওরেমে যে কথা বলছিলাম, যে আমরা যে তলটা নিচ্ছি, এই তলটা দুইয়ের অধিক কোনো বিন্দুতে ছেদ করতে পারবে না। এই যে এটা দুইয়ের অধিক কোনো বিন্দুতে কি করবে না? ছেদ করবে না। ঠিক আছে? এটার এখানে যদিও তেমন কোনো কাজ নাই, তাও আমরা ডিফাইন করে দিচ্ছি। এরপরে ধরো যে এই হলো একটা ফুটবল না, এই ফুটবলটারে আমরা একটা সারফেস নিচ্ছি, এই ফুটবলের একটা সারফেস নিচ্ছি ভাগ করে। কারণ আমরা ভলিউম ইন্টিগ্রাল বের করব, কিন্তু সাহায্য নেব সারফেস ইন্টিগ্রাল। ঠিক আছে? এই যে আমরা ধরো যে এই এতটুকু নিলাম। ঠিক আছে? এতটুকু আমরা এখানে নিলাম। মানে সহজ কথা, এই ফুটবলটাকে আমরা দুই ভাগে ভাগ করে দিছি। দুই ভাগে ভাগ করে দিলে এরকম দেখা যাবে না? দেখো, এই যে এই হলো ফুটবলের উপরের পৃষ্ঠ, আর এই হলো ফুটবলের নিচের পৃষ্ঠ। ঠিক আছে? এরকম তো, এরকম ডিমনস্ট্রেট করার জন্য এই যে ফুটবলের এই হলো উপরের খোলক, এই হলো নিচের খোলক, তো আমরা সেইভাবে দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো, এখানে আমাদের কয়েকটা কথা বলতে হবে আগে। ঠিক আছে? তাহলে এই যে যে ফুটবলটা, এটা আমরা দুই ভাগে ভাগ করলাম ধরো যে, তাহলে উপরের যে সারফেস, এই সারফেসটারে আমরা দিলাম S2। এই উপরের যে সারফেস, এই সারফেসটারে আমরা দিলাম S2, এবং নিচের যে সারফেস হইছে, ফুটবল দুই ভাগে ভাগ হয়ে গেছে, এটা আমরা দিলাম S1। তাহলে একটু ভালো করে দেখবা যে এই S1 S2 এর যদি আমরা লিমিট নিতে চাই, তাহলে সেটা জেড অক্ষ বরাবর আসে। এই যে জেড অক্ষ বরাবর, মানে জেড এর মান আসবে, তাই না? আচ্ছা, তাহলে S1 রে আমরা বলতে পারি জেড অফ F1 অফ এক্স ওয়াই। ঠিক আছে? F1 অফ এক্স ওয়াই। আর এখানে যদি আমরা বলি জেড, এখানে জেড হবে F2 অফ এক্স ওয়াই। এখন এটাও আবার বলতে পারো যে এইভাবে কিভাবে হইলো। ধরো যে নিচের যে সারফেস, সেটা জেড ইজ ইকুয়াল টু এরকম হইতে পারে। ধরো যে একটা, আমরা ধরলাম যে একটা গোলক, একটা গোলকের সমীকরণ কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার বাই এ স্কোয়ার, তুমি যাই বলো। তাহলে এখান থেকে যদি আমরা জেড স্কোয়ার বের করি, জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার এখান থেকে তুমি যদি জেড বের করো, তাহলে প্লাস মাইনাস রুট ওভার
এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কি ওয়াই স্কোয়ার। তাহলে এখানে প্লাস যেটা সেটা বড়, বড় মানে জেড এর মান বড়, বড় মানে কোনটা বলো, এই যে জেড এর মান বলো এস টু বড় না এস ওয়ান বড়, অবশ্যই এস টু বড়, তাই না? আর নিচে যেটা মাইনাস সেটা কি এস ওয়ান। তাহলে এখান থেকে এই যে ফাংশনটা, এই ফাংশনটা কার ফাংশন বলো তো, এই ফাংশনে কি জেড আছে, এক্স আর ওয়াই আছে কিন্তু, তাই না? তাহলে এটারে আমরা যখন প্লাস নিব তখন এটারে এফ টু অফ এক্স ওয়াই বলতে পারি, আর যখন মাইনাস নিব তখন এফ ওয়ান অফ কি এক্স ওয়াই বলতে পারি, কারণ এই ফাংশনে এক্স আর ওয়াই আছে, শুধু এক্সও নাই শুধু ওয়াইও নাই, দুটোই আছে। আর এ তো কনস্ট্যান্ট ব্যাসার্ধ, গোলকের যে ব্যাসার্ধ, ঠিক আছে? এই জন্য এই জেড এর মানটাই আমরা কিভাবে দেখাইছি, এফ ওয়ান এফ টু দিয়ে দেখাইছি। আচ্ছা আমি একটু এটা আমাদের যে যতটুকু লাগবে এটা একটু কালারফুল করে দিই, তাহলে তোমরা একটু ভালো করে বুঝতে পারবে। আচ্ছা দেখো এরপরে যাই। এখন আমরা এখানে বিবৃতিটা দেব যে ধরি ধরি ভি আয়তনের আবদ্ধ তল এস, ভি আয়তনের আবদ্ধ তল এস, ঠিক আছে, যাকে অক্ষের সমান্তরাল রেখা সর্বাধিক দুই বিন্দুতে ছেদ করে, অক্ষের সমান্তরাল রেখা সর্বাধিক দুই বিন্দুতে ছেদ করে। আচ্ছা তাহলে এখানে দেখো শর্ত কিন্তু একটাই পাচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে আমরা বলতে পারি যে এস এর দুইটি অর্ধতল নেই, এস একটা তল, এই পুরো তলটাই কি ছিল, এস ছিল। তাহলে এস এর দুইটি অর্ধতল এস ওয়ান এস টু, এস টু নেই, যেখানে যেখানে এস ওয়ান মানে হলো এফ ওয়ান অফ এক্স ওয়াই এবং মানে জেড, যদিও এটা জেড এর ভ্যালু ইজ ইকুয়াল টু জেড দিয়ে দাও, ইজ ইকুয়াল টু জেড, আর এস টু সমান হলো এফ টু অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু জেড, ঠিক আছে? আচ্ছা এস ওয়ান এস টু না লেখাই ভালো, যেখানে এটা, ঠিক আছে? এখন আবার ধরলাম যে ধরি আমাদের যে তলটা ছিল, যে এই এস তলের লম্ব বিক্ষেপ, এস তলের লম্ব বিক্ষেপ এক্স ওয়াই সমতলে পড়ছে, ঠিক আছে? এক্স ওয়াই সমতলে, এটা তো আমরা দেখতেই পারতেছি যে এই একটা এস তল, এই এস তলের লম্ব বিক্ষেপ কোথায় পড়ছে, সমতলে পড়ছে। এখন এখানে কিন্তু বুঝতে হবে যে যখন এস তলে পড়ছে তখন এটা কিন্তু আর থ্রি ডাইমেনশন নাই, কারণ এটা ছায়া, ছায়া কোথায়, ঠিক ফ্লোরে থাকে, ওর কি উচ্চতা থাকে, থাকে না। তাহলে এইটুকের কিন্তু একটা, যেহেতু একটা এরিয়া, তার মানে এর একটা ক্ষেত্রফল থাকবে, আর ক্ষেত্রফল মানে কি ডিএক্স ডিওয়াই, ঠিক আছে? এটার মান কিন্তু ডিএক্স ডিওয়াই, এটা একটা ক্ষেত্রফলের মান ডিএক্স ডিওয়াই, এটা আমাদের লাগবে, আমি আবার ইউজ করব পরে, ঠিক আছে? এই পর্যন্ত আশা করি বুঝতে কোনো সমস্যা নাই, ঠিক আছে? এখন আমরা আর একটু বিবৃতিতে যাব, এটা আমি সাইডে রেখে দিলাম। এখন দেখো এ ভেক্টর তো আমরা জানি, তাই না? এখন তাহলে এইটুকের হিসাব আমরা একটু করি, এই যে ডাইভারজেন্সটা আমরা একটু হিসাব করি, ঠিক আছে? ডাইভারজেন্স হিসাব করলে কি আসতেছে দেখো, ডাইভারজেন্সটা যদি আমরা হিসাব করতে চাই, এখানে ট্রিপল ইন্টিগ্রাল অফ ভি ডেল ক্রস এ ডিভি, ও ভি তো হ্যাঁ ঠিক আছে,
তাহলে এখানে এটা যদি তুমি হিসাব করো তাহলে দেখো এটা সমান চলে আসতেছে কি আসতেছে, এটা একটু ভালো করে বোঝো। তাহলে এটা সমান ট্রিপল ইন্টিগ্রাল আমরা রেখে দিলাম। আর ডেল মানে তো আমরা জানি, ডেল মানে কি, আচ্ছা আমি একটু এটা নিচে লিখি। ডেল মানে হলো ডেল এক্স আই, সরি, ডেল ডেল এক্স অফ আই, ডেল ডেল ওয়াই অফ জে প্লাস ডেল ডেল জেড অফ কে, এরকম না? আচ্ছা এইটার সাথে ডট গুণ হবে কার, এ, এ মানে কি, এই যে একটু খেয়াল করো, এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি, এরকম তাই না? আচ্ছা আমি একটু চাপাই দিই। এ থ্রি কি, এখন ডট গুণ মানে কি বলো? ডট গুণ মানে আই এর সাথে আই এর গুণ, জে এর সাথে জে এর গুণ, কে এর সাথে কি, কে এর গুণ। এখন তাহলে এখান থেকে তো ও তার সাথে তো ডিবি আছে। এখন এখান থেকে তো চাইলে আমরা তাইলে অনেকগুলো রাশি আছে, একটু খেয়াল করো, ট্রিপল ইন্টিগ্রাল ডেল ডেল এক্স এর সাথে কি থাকে বলো, আই এর সাথে যখন আই গুণ করবো তখন এ ওয়ান আসবে। আবার ডেল ডেল ওয়াই যখন জে এর সাথে জে গুণ করবো তখন এখানে এ টু আসবে। আর ডেল ডেল জেড এ থ্রি আসবে ডিভি। আবার এই ট্রিপল ইন্টিগ্রালটা চাইলে আমরা প্রত্যেকের সাথে আলাদা আলাদা ভাবে দিতে পারি, পারি না? আচ্ছা এটারে আমরা ধরো যে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, এটা আমাদের পরে লাগবে। এখন দেখো আমরা যে চিত্র আঁকছি এখানে আমরা জেড এর ভ্যালু জানি, এই যে জেড এর ভ্যালু জানি, তাহলে ইন্টিগ্রেশনটা অবশ্যই কার উপর করব, জেড এর উপর করব। তার মানে এই লাস্টের পার্টটার ইন্টিগ্রেশন করব, বাকি দুইটা আমরা অটোমেটিক বলে দেব একই ভাবে। ঠিক আছে, তাহলে এইটার ইন্টিগ্রেশন আমরা করব, এই যে ডেল ডেল জেড অফ কি, এ থ্রি, এটার ইন্টিগ্রেশন আমরা করব। তার আগে আমি এই চিত্র আমাদের অবশ্যই লাগবে। কপি, দেখো এবার খেয়াল করো, তাইলে আমরা ইন্টিগ্রেশনটা কার দিয়ে শুরু করতেছি, ট্রিপল ইন্টিগ্রাল অফ ডেল ডেল জেড অফ এ থ্রি। কেন এটা দিয়ে শুরু করলাম আমরা বুঝতে পারছি আশা করি, তার সাথে অবশ্যই ডিবি। এই যে এই ইন্টিগ্রেশনটা কিন্তু সবার সাথে দেওয়া যায়, এটার সাথে এটার সাথে এটার সাথে আলাদা আলাদা দেওয়া যায়, যোগ আকারে আছে যেহেতু ডিবি। তো আমরা একটু এটা ইন্টিগ্রেট করে দেখি কি আসে। দেখো খুব সিম্পল, এই ট্রিপল ইন্টিগ্রাল আছে না, ট্রিপল ইন্টিগ্রাল অফ কি ভি, আচ্ছা ভি দিতে হবে কিন্তু নাহলে ভুল হবে, এই প্রত্যেকটা ভি দিতে হবে, এই যে ভি। আচ্ছা আর দেখো এই ডেল ডেল জেড কি এ থ্রি না, আর এই ডিভি রে আমরা কি লিখতে পারি, এটা কিন্তু আমি লেকচারের শুরুতে বলছি, ডিভি মানে ডিএক্স ডিওয়াই ডিজেড এরকম বলা যায়। এখন আমরা একটু চালাকি করি, চালাকি কি করি, আমরা গ্রিনের উপপাদ্য যারা পড়ছি তারা জানি যে এই ইন্টিগ্রেশন দুটো এক জায়গায় রেখে বাকি দুটারে ভিতরে দিয়ে দিই, বাকি একটারে ভিতরে দিয়ে দিই, এই ডেল এ থ্রি বাই ডেল জেড এটার সাথে দিয়ে দিই, আর এখানে ডেল জেড আছে তাহলে এখানে রাখবো কি, ডিজেড। ঠিক আছে, আচ্ছা তাহলে একটু ভালো করে বুঝতে হবে, এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে। আর এখানে কি বাদ থাকবে, ডিএক্স ডিওয়াই বাদ থেকে যাবে, তাই না? এইবার দেখো ইন্টিগ্রেশন তিনটা মিলে যখন ছিল তখন ভলিউম ছিল, অর্থাৎ আয়তনের উপর ইন্টিগ্রেশন ছিল। এখন ইন্টিগ্রেশন দুইটা হয়ে গেছে, ইন্টিগ্রেশন দুইটা হলে ইন্টিগ্রেশনটা কার উপর হয়, একটা সারফেসের উপর হয়, একটা এরিয়ার উপরে হয়, তাই না? এই ডিএক্স ডিওয়াই মানে কি, ডিএক্স মানে দৈর্ঘ্য, ডিওয়াই মানে ক্ষুদ্রতম প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে কি, ক্ষেত্রফল না, এটা ক্ষেত্রফল না, তাহলে ক্ষেত্রফল মানে কি, একটা রিজিয়ন, এই জন্য এটারে বলি আর, রিজিয়ন মানে একটা এলাকা, এলাকা। ঠিক আছে, এখানে আর বললি এই জন্য। ঠিক আছে, আচ্ছা আর এই যে এইখানে আমাদের ইন্টিগ্রেশনটা ভিতরে চলে আসে ডিজেড, তাহলে জেড এর ভ্যালু কিন্তু আমরা জানি, জেড এর ভ্যালু কি কি জানি, এই যে জেড এর ভ্যালু আমরা এখানে এই যে দেখো একটা এফ ওয়ান আর একটা কি এফ টু, জেড এর ভ্যালু এফ ওয়ান আর কি এফ টু, তাহলে এফ ওয়ান থেকে
F2 পর্যন্ত। ঠিক আছে, F1 থেকে কোন পর্যন্ত? F2 পর্যন্ত ইন্টিগ্রেশন করতেছে। এই যে z এর ভ্যালু এখানে F1, উপরে কি F2। ঠিক আছে, আচ্ছা তাইলে এবার আমরা এই রিজিয়নের উপর ইন্টিগ্রাল, আর এখানে ইন্টিগ্রেশনটা z এর সাপেক্ষে করতেছি। এটা আমরা জানি যে যার সাপেক্ষে মানে একটা ডিফারেন্সিয়েশন এটা ইন্টিগ্রেশন করলে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কাটা যায়, তাই না? এই যে যেমন ধরো যে এটা আমি আগের লেকচারেও বুঝাইছিলাম, 2x এর যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে x² 2, আর সাথে এই যে 2 ছিল, তাহলে এই 2 কাটা দেখো x², আবার x² এর ডিফারেন্সিয়েশন করলে চলে আসবে 2x, তাই না? তাহলে একই সাথে তুমি ইন্টিগ্রেশন যদি ddx অফ 2x dx দাও, তাহলে এই ইন্টিগ্রেশনের সাথে dx আর এই ডিফারেন্সিয়েশনের এটা, এই দুটো জিনিস কি হয়? কাটা যায়। তাহলে কি থেকে গেল? 2x থেকে গেল। এখানেও তাই, এই পুরোটা ইন্টিগ্রেশনের সাথে আছে, আর এই ডেল ডেল এক্স ডেল z ডিফারেন্সিয়েশনে আছে, তাহলে এটা কাটা যাবে। তাহলে অ্যাকচুয়ালি এখানে থাকবে শুধুমাত্র a3। আর যেহেতু এটা ফাইনাইট ইন্টিগ্রেশন, সসীম ইন্টিগ্রেশন, তাহলে এর লিমিট আছে। লিমিট z এর ভ্যালু কত থেকে কত? z এর ভ্যালু f1 থেকে শুরু করে f2 পর্যন্ত, আর তার সাথে dx dy। ঠিক আছে, এবার আমরা f2 এর ভ্যালুটা একটু বসানোর চেষ্টা করি। দেখো দেখো এ মানে কি ছিল, মানে এ মানে এ কে আমরা যে আমরা লিখছিলাম এর ভিতরে অবশ্যই এক্স ওয়াই জেড আছে। একটা স্থানাঙ্ক কিভাবে লিখি? এক্স ওয়াই জেড এভাবে লিখি না? আচ্ছা, তাহলে এই a3 এর ভিতরেও কিন্তু এক্স ওয়াই জেড আছে। ঠিক আছে, আমি এক্স ওয়াই জেডটা ওইখানে সংযোজন করে দিই। ঠিক আছে, কারণ আমাদের এখন জেড এর ভ্যালু বসানো লাগবে, তাহলে আমাদের প্লেস লাগবে। তো কোথায় বসাবো? জেড এর ভ্যালু যে বসাবো এই দুইটা, এটা প্লেস লাগবে না? এই, তাহলে এখন এখানে চেঞ্জ হচ্ছে কেবলমাত্র কি? জেড। জেড f1 থেকে কত হচ্ছে? f2। তাহলে এক্স আর ওয়াই কিন্তু চেঞ্জ হচ্ছে না, তাহলে মানগুলো শুধু জেড এর জায়গায় বসবে, এক্স আর ওয়াই যেমন ছিল তেমনই থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে ইন্টিগ্রাল ওভার এ রিজিয়ন, আর এখানে হয়ে যাবে a3 অফ, প্রথমে আপার লিমিট বসাইতে হবে, তাহলে এখানে হয়ে যাবে এক্স ওয়াই f2 মাইনাস এবার লোয়ার লিমিট a3 অফ এক্স ওয়াই f1। ঠিক আছে, পুরো সাথে dx dy। এই পর্যন্ত যে করলাম, আশা করি কোনো সমস্যা নেই। এইবার আসি আমরা, এবার হলো মেন ঝামেলার যে পার্ট, সেটা। এই পুরো থিওরেমের ঝামেলার পার্টটা হলো এটা, না বোঝার মতো পার্ট, সহজ কথায় যেটা বলতে পারো সেটা হলো এটা। দেখো, তো এটা তো আছে এই জায়গায়। এবার আমরা একটু কল্পনা করি, একটু কল্পনার ভিতরে চলে যাই। দেখো, এর পরের পেজে আমরা আরো একটা পেজ অ্যাড করি, বুঝার এটা চেষ্টা করি। এটা এইভাবে আছে, তাই না? এবার আমাদের হিসাবের সুবিধার্থে আমরা এখানে আরো একটা সারফেস নিই, আমাদের বোঝার সুবিধার্থের জন্য। দেখো, এটা তো নরমাল বুঝে ফেলছি, এখন একটু ভালো করে খেয়াল করো যে এইখানে আমরা যে কোনো জায়গায় যদি নরমাল অঙ্কন করি, নরমাল মানে লম্ব, লম্ব কত জায়গায় হয়? এখানে লম্ব হয়, 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 তাই না? তাহলে S1 আর S2 তলের জন্য দুটো আলাদা আলাদা কি হয়? লম্ব হয়। S1 আর S2 তলের জন্য আলাদা আলাদা কি হয়? লম্ব হয়। তাহলে আমরা এখানে দুটো অর্ধতল, এই দুটো, এই S1 S2 ভাগ করছি না, এর আবার ক্ষুদ্রতম অংশ নিব। এইটারই আবার কি নিব? ক্ষুদ্রতম অংশ। ধরো যে এই উপরের অর্ধতলে একটা ক্ষুদ্রতম অংশ নিলাম, এই যে এটা, এবং এটারে আমরা বললাম ধরো যে DS1, এটা হলো আমাদের DS2, সরি উপরে যেহেতু এটা DS2, আর এই নিচের অর্ধতলেও একটা আমরা এরকম ক্ষুদ্রতম, সেম ক্ষুদ্রতম এরিয়া নিব, এটা দেব DS1। ঠিক আছে, এখন এটা কেন নিলাম? কারণ দেখো, এই পুরো অর্ধতলের যে এরিয়া, এটা বের করার জন্য ক্ষুদ্রতম এরিয়া লাগবে আমাদের। ঠিক আছে, এবার একটু খেয়াল করো যে এই ক্ষুদ্রতম যে অর্ধতল নিছি, এই অর্ধতলে আমরা একটা সরাসরি এই যে জেড অক্ষটা আঁকি, তাহলে এ হলো জেড অক্ষ। না সরি, আমি একটু তীর চিহ্ন দিয়ে ভাবে আঁকি।
এ হলো জেড অক্ষ। এই জেড অক্ষ বলো এক্স অক্ষ বরাবর কোন ভেক্টর কাজ করে? আই ভেক্টর। ওয়াই অক্ষ বরাবর কোন ভেক্টর কাজ করে? জে ভেক্টর। এবং জেড অক্ষ বরাবর কোন ভেক্টর কাজ করবে? কে ভেক্টর। আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার দেখো নরমালটা আমরা আঁকি। নরমাল মানে কি? এই তলে যেখানে আঁকবা তুমি সেইখানে নরমাল হবে। এই যে এই তল নিয়েছি না আমরা, তাহলে এই যে দেখো এটা বাঁকা অংশ, একটু ফুটবল, এই যে ফুটবলটা দেখো আগে। এই ফুটবলের যে কোনো বিন্দুতে তুমি যদি আমি যদি বলি এই বিন্দুতে লম্ব আঁকো, তাহলে এই বিন্দুর লম্ব এদিকে যাবে। আমি যদি বলি ঠিক এই বিন্দুতে লম্ব আঁকো, তাহলে এই বিন্দুর লম্ব এদিকে যাবে। আমি যদি বলি এই বিন্দুতে লম্ব আঁকো, তাহলে এই বিন্দুর লম্ব এদিকে যাবে। তাই না? কোনো সমস্যা আছে? না। তাহলে আমি ধরলাম যে এই যে S2 যেটা, এই জায়গার নরমালটা এই বরাবর আছে। আশা করি কোনো সমস্যা নেই। এই জায়গার নরমালটা আমি ধরলাম যে এই বরাবর আছে। এবং এই অ্যাঙ্গেলটারে আমরা দিলাম ধরো যে λ2। বইয়ের মতো করেই আমরা ডিনোট করি λ2। এই অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, এটা হলো λ2। ঠিক আছে? আচ্ছা, ঠিক একইভাবে এই S1 তলেও কি আছে? একটা নরমাল আছে, তাই না? সেই নরমালটা আমরা ধরলাম যে এন। আচ্ছা, এই নরমালটারে এটারে n2 দিলাম, এই লম্বটারে। আর এই S1 তলে এটা লম্ব নিব। এখন দেখো S1 তল কিন্তু এই অর্ধেকের নিচের দিকে, নিচের দিকে। তার মানে এই যে আমি যদি এখানে নরমাল আঁকি, এটা হবে S2 তল, S1 তলে। এটা S1 তলে, এটাও S1 তলে, এখানেও S1 তলে, এখানেও কি S1 তলে। আর এই হলো আমাদের কে ভেক্টর, আমরা মনে করলাম এটা কে ভেক্টর। তাহলে এখানে যদি কোনো নরমাল আঁকি, সেটা আমরা চাইলে এইদিকে আঁকতে পারি। ঠিক আছে, আমি এইদিকেই আঁকি, এদিকে এঁকে দিই। এই হলো আমাদের N1, নরমাল 1। এখন এখানে একটা বিশাল পার্থক্য আছে। ঠিক আছে, পার্থক্যটা কি সেটা আমরা এখন বুঝতে পারবো। দেখো লম্ব অভিক্ষেপটা আমরা বের করার চেষ্টা করি। এটা লাগবে আমাদের, এটা আমি রেখে দিলাম। দেখো, তাহলে প্রথমে ঊর্ধ্বতল এস এ যাই। ঊর্ধ্বতল S2, এই যে এস তলটারে আমরা দুইটা ভাগে ভাগ করছিলাম, এটা S2, নিচেরটা S1। তাহলে ঊর্ধ্বতল এস এ যখন যাব আমরা, ঊর্ধ্বতল এস এ যদি যাই, তাহলে একটু খেয়াল করো যে এই যে ঊর্ধ্বতল এস এর আমরা একটা ক্ষুদ্রতম এরিয়া নিছি কি DS2। তাহলে এই DS2 উপরে আমি লম্বভাবে যদি আলো ফেলি, তাহলে এইটা যেটা হবে সেটা একদম নিচে একটা কি তৈরি করবে? ছায়া তৈরি করবে না? তাহলে আমরা সেই নিচে সেই ছায়াটা একটু তৈরি করি। দেখো লম্ব বিক্ষেপ নিতে গেলে আমার ছায়া লাগবে, এই যে। ঠিক আছে, তুমি চাইলে বাকিগুলোও লিখে দিতে পারো, আমি বাকিগুলো রাখলাম না। তাহলে এই হলো আমাদের তল, এই হলো আমাদের তল। ঠিক আছে, আচ্ছা বাকিগুলো একটু দিয়ে দিই। ঠিক আছে, এই হলো আমাদের তল। আশা করি কোনো সমস্যা নেই। এই যে এটার উপরে তুমি ছায়া ফেললে এই নিচে এটা তৈরি করে। তাহলে নিচে যে এরিয়াটা তৈরি করে, যে ছায়াটা তৈরি করে, এটা তো আমরা মাপতে পারি। এটা আমরা মাপতে পারি না? এবং এটা কোন তলে আছে? এক্স আর ওয়াই তলে আছে। তাহলে এইটার যে এরিয়াটা তৈরি হলো, এই এরিয়াটা আমরা বললাম যে ডিএক্স ডিওয়াই। এটা হলো ডিএক্স ডিওয়াই, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, এই যে এক্স ওয়াই তলে আছে, এই জন্য ডিএক্স ডিওয়াই। কারণ আমি এটা কিন্তু বলছিলামই, তুমি যদি ঘরের কোণে দাঁড়ায় উপর থেকে লাইট মারো, ছায়াটা কোথায় তৈরি হবে? এক্স ওয়াই তলে, নিচেই, ফ্লোরে। ফ্লোর মানে কোন তল? এক্স ওয়াই তল। আর যে উচ্চতাটা চলে গেছে দেয়াল, এটা হলো জেড তল। তা জেড তলে তো আর ছায়া পড়ে না। তাহলে এই ঊর্ধ্বতল S2 তে যদি আমরা বলি, তাহলে এই যে নিচেরটা কি? লম্ব বিক্ষেপ। তাহলে আমরা কিন্তু অলরেডি পড়ছিলাম যে এই যে বি সমান এ কস থিটা, মনে আছে? বি সমান এ কস থিটা, এরকম কিন্তু পড়ছিলাম লম্ব বিক্ষেপ বের করার সময়, যেখানে বি ছিল লম্ব বিক্ষেপ আর এ মানে হলো সেই ভেক্টর যে ভেক্টরের লম্ব বিক্ষেপ আমরা বের করতেছি। তাহলে আমরা এখানে বললে দিতে পারি লম্ব বিক্ষেপের মানটা কত পাইছি আমরা? ডিএক্স ডিওয়াই। তাহলে এই ডিএক্স ডিওয়াই সমান হয়ে যাবে, কার লম্ব বিক্ষেপ বের করতেছি? DS2। তাহলে এই DS2 এর cos থিটা, cos, তাহলে এখানে থিটা মানে কত? থিটা মানে এই যে λ2, λ2। এই জিনিসটা আশা করি
বুঝতে পারছো? এই জিনিসটা বোঝা এই ম্যাথের সবচেয়ে কঠিন পার্ট। আমি আবারও বলি, আমাদের এরকম ছিল, আমি আবারও এটা ব্যাখ্যা করে দেখাই দিচ্ছি। এখানে এ ভেক্টরটা ছিল, এ ভেক্টর নিয়েছিলাম, তার লম্ব বিক্ষেপ ছিল এটা বি, আর এটারে নিয়েছিলাম আমরা থিটা। তাহলে এইখানে আমাদের যদি বলি তাহলে এটার লম্ব বিক্ষেপ ছিল বি ইজ ইকুয়াল টু কি এ কস থিটা, এটা ছিল, তাই না? কস থিটা নিলে এই যে অতিভুজ বাই ভুজ। কিন্তু এইখানে চিত্রটা এত বিটঘুটে, এটা বোঝা কিন্তু একটু কঠিন কাজ, ঠিক আছে? এই জন্য আমরা এই যে এখানে দেখো, এখানে আমরা একটা লম্ব টানছি, এই লম্বের সাথে অ্যাঙ্গেলটা কত? এই যে লম্বর সাথে ওই নরমালের অ্যাঙ্গেল হলো কি ল্যামডা টু, ঠিক আছে? এই জন্য আমরা এখানে অ্যাঙ্গেলটা কত নিচ্ছি? ল্যামডা টু নিচ্ছি, ঠিক আছে? আরো একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা একটু অ্যাঙ্গেলটা নিয়ে আবার কথা বলি। দেখো অ্যাঙ্গেল কিন্তু এটার মতো এত সহজ না, এটার অ্যাঙ্গেল একটু ভালো করে বোঝো। এইখানে অ্যাঙ্গেলটা কার কার ভিতরে? এই যে থিটাটা কার কার ভিতরে? যে যে ভেক্টর যার লম্ব বিক্ষেপ, আমি একটু এইভাবে লিখি, এ হলো যার লম্ব বিক্ষেপ। আচ্ছা, আমি ওই যার লম্ব বিক্ষেপ না নিয়ে এটারে বলি ভেক্টর, যার আমরা লম্ব বিক্ষেপ বের করব সেই ভেক্টর, আর তার সাথে তার ছায়ার যে অ্যাঙ্গেল, তাই না? আচ্ছা, তো এটা তো ওয়ান ডাইমেনশনে ছিল, বুঝছো? এই জন্য এটা মানে টু ডাইমেনশনে ছিল, এই জন্য এটা খুব সহজে বুঝছি। থ্রি ডাইমেনশনে গেলে ঝামেলা। কেন ঝামেলা? কারণ এটা তো একটা রেখা ছিল, একটা রেখা তো সবসময় হয় এক্স অক্ষ বরাবর অথবা ওয়াই অক্ষ বরাবর অথবা জেড অক্ষ বরাবর কাজ করে। কিন্তু ঝামেলা হয় যখন একটা এরিয়া নেওয়া হয়। আমাদের যে বস্তুটা, এটা তো থ্রি ডাইমেনশনাল বস্তু, তাই না? এখন আমরা কিন্তু জানি যে এই যে আমরা একটা ডিএস নিয়েছি না, ক্ষেত্রফল না? এখন এই যে নরমালের সাথে অ্যাঙ্গেলটা কেন নিলাম? অ্যাঙ্গেলটা নরমালের সাথে কেন হলো, এটা হলো কথা। কারণ নরমালের সাথে হওয়ার কারণ হলো এই যে, একটু ভালো করে বুঝো, যে আমরা একটা ক্ষেত্রফল নিলাম এরকম, এটা একটা সামান্তরিক, এই সামান্তরিকের দৈর্ঘ্য হলো এ আর প্রস্থ হলো বি। বলো তো এই সামান্তরিকের ক্ষেত্রফল কি? আমরা জানি ভেক্টর গুণ অনুযায়ী এ ক্রস বি, এটা তো জানি আমরা, ক্ষেত্রফল এ ক্রস বি, এটা জানি না? এটা আমরা ইন্টারে পড়ছি। কিন্তু যদি বলা হয় ক্ষেত্রফলের দিক কোন দিকে, তাই না? ক্রস গুণ করলে কিন্তু দিক কোন দিকে চলে যায়? লম্ব দিকে চলে যায়। তাইলে এই তলের লম্ব দিক হইতে পারে উপরের দিকে অথবা নিচের দিকে, তাই না? তুমি একটু চিন্তা করো, তোমার বইয়ের উপরের পৃষ্ঠ, এই হলো সেই তোমার বইয়ের উপরের পৃষ্ঠ, তাহলে এই বইয়ের সাথে লম্ব কোন দিকে হয়? হয় উপরের দিকে অথবা কি নিচের দিকে, তাই না? এই জন্য আমাদের এখানে নরমাল নেওয়া লাগছে। কেন নরমাল নেওয়া লাগছে? কারণ এই যে ডিএস, এটা তো একটা ক্ষেত্রফল, এই যে দেখো একটা সামান্তরিকের মতো। তাহলে এর লম্ব দিক আমরা মনে করলাম যে এদিকে হইতে পারে, যে কোনো দিকে হইতে পারে। কারণ কি, আমাদের তলটা তো যে কোনো দিকে না, অ্যাকচুয়ালি এই যে এই কয়েক দিকে হইতে পারে, এই পর্যন্ত আসতে পারে, এই পর্যন্ত আসতে পারে, হাইয়েস্ট এই পর্যন্ত আসতে পারে, এর বেশি হইতে পারে না। কারণ আমাদের তল নেছে কি ডিএস, এই যে এস টু তলে নেছি, ডিএস টু যেটা, এটা এস টু তলে। তাহলে আমরা ক্ষেত্রফলটা এতটুকু নিতে পারি, তাহলে এটার দিকে এদিকে, তাই না? আবার ক্ষেত্রফলটা আমরা চাইলে এতটুকু নিতে পারি, এটার দিকে এদিকে। আবার ক্ষেত্রফল এখানে চাইলে ক্ষেত্রফল একটু এদিকে, কারণ ফুটবল আমি তো থ্রি ডাইমেনশনে আর দেখাইতে পারতেছি না। তোমরা একটা ফুটবল বা একটা গোল কিছু ধরো, ধরে তার লম্ব আঁকো, দেখো প্রত্যেকটা লম্ব কি হবে? এক এক দিকে হবে, এক এক দিকে হবে না? আচ্ছা, তাহলে আমাদের ওই ভেক্টরের সাথে ছায়ার অ্যাঙ্গেল নিতে হবে, তাই না? আর যেহেতু আমরা জেড অক্ষ থেকে আলো ফেলতেছি, তাহলে ছায়াটা আমরা জেড অক্ষে ধরবো, তাই না? তাহলে এই যে এই বরাবর ছায়াটা, এই যে এই বরাবর ছায়া, ঠিক আছে, এই বরাবর ছায়া। আর তোমার ভেক্টরটা কাজ করতেছে কোন বরাবর? n2 বরাবর। তাহলে অ্যাঙ্গেলটা নরমাল আর ছায়ার মধ্যবর্তী কোণ, এখানেও তাই। এই জন্য এই যে যে আমরা যে ছায়া পাইছে dx dy, তার সাথে আমাদের কি এই যে অ্যাঙ্গেলটা হলো ds2 সমান ds2 cos lambda 2। ds2 মানে আমরা যে ভেক্টরের লম্ব বিক্ষেপ বের করতেছি, কোন ভেক্টরের লম্ব বিক্ষেপ বের করতেছি? ds2। কিন্তু ds2 আমরা দেখতেছি এইভাবে আছে, কিন্তু এর দিক কিন্তু এইদিকে, বুঝতে পারছো? এই যে যেমন একটা ক্ষেত্র আমরা দেখতেছি এইভাবে আছে xy তলে, কোন তলে? xy তলে, কিন্তু এর যে ক্ষেত্রফলের দিক সেটা z তল বরাবর উপরের দিকে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসি, এটা আশা করি বুঝতে পারছি। তাহলে এই যে cos ডেল ল্যামডা 2 আমরা লিখলাম, তাই না? এখানে আবার আমরা কিছু জিনিস অ্যাড করব, মানে কিছু জিনিস নিয়ে আসবো, সহজ কথায়, ঠিক আছে? কিভাবে কিছু জিনিস নিয়ে আসবো এটা একটু ভালো করে বুঝতে হবে। দেখো এখান থেকে আমরা কিছু জিনিস আনতে গেলে, দেখো
এই যে n2 নরমাল, এটা কিন্তু একটা একক ভেক্টর, আর কেও কিন্তু একটা একক ভেক্টর। তাহলে এই জিনিসটা আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা, যেখানে আমি আগে বলে দিই, যেখানে λ2 সূক্ষ্মকোণ, সরি তো ডেল্টা 2 লেখা গেছে, λ2 সূক্ষ্মকোণ। এখন কথা হলো সূক্ষ্মকোণ কেন, এটাও একটা প্রশ্ন। সূক্ষ্মকোণ কেন, কারণ দেখো এই না কে ভেক্টর, আর এই কে ভেক্টরের সাথে এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। আর এর মাঝখানে তুমি যেদিকেই নাও না কেন, এই যে আমি বলছিলাম এই হলো তলগুলোর দিক হইতে পারে, এই প্রত্যেকটা অ্যাঙ্গেল অবশ্যই 90 এর চেয়ে কি কম, আবার এইদিকে নিলেও কত, 90 এর চেয়ে কম, যেদিকেই দাও না কেন 90 ডিগ্রি কম। আচ্ছা, এই জন্য এটা সূক্ষ্মকোণ। তাইলে এই জিনিসটারে আমরা একটু ভেঙে লিখি। এখন দেখো এখানে আমরা চাইলে 1 × 1 লিখতে পারি, 1 × 1, ঠিক আছে। আচ্ছা, তার সাথে cos λ2 ds2 লেখা যায়। এই 1 × 1 রে আবার চাইলে আমরা কিন্তু এই যে এই দুটো ভেক্টর দিয়ে দেখাইতে পারি, ঠিক আছে। কারণ কি, কারণ দুটা ভেক্টর ডট গুণ, দেখো a ডট b সমান কি, ab cos আলফা। তাহলে এখানে যদি a আর b এর জায়গায় আমরা যদি n আর কি দিই, k দিই, k আর n দিই, আগে পরে দিলে কোনো সমস্যা নেই ডট গুণের ক্ষেত্রে। k ডট n মানে কি, k n cos ডেল্টা, কোনো সমস্যা আছে? তাহলে এখানে আমরা তাই দিব, কে, কে এর মান কে দিব, আর এন দিব, আর cos ডেল্টা 2 ds2। তাহলে এই পুরোটারে আবার আমরা ডট গুণ আকারে লিখতে পারি, এই যে কে এন λ2, এই কে এন λ2 কে আমরা কে ডট এন বলতে পারি। তাহলে এটা হয়ে গেল কে ডট এন, এখানে মান ছিল এই জন্য ভেক্টর চিহ্ন দিই নাই, আর এখানে মান নেই এই জন্য ভেক্টর চিহ্ন দিতে হবে, কে ডট এন তার সাথে কি ds। আচ্ছা, এখানে তো n2 ধরছিলাম, তাহলে তো শুধু n দিলে হবে না, n2, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পরের অংশে আসি। এটা হলো S1 তলে আমরা দেখলাম। এইবার নিম্নতল S2 তে যদি নিই, তাহলে S2 তে নিলে আগেরটার সাথে এটার পার্থক্য কি হবে, সব সেম থাকবে, ছায়াও সেম, সব সেম, কিন্তু নরমালের দিক এখন নিচের দিকে। কিভাবে, এই যে S2 তল মানে এই নিচের দিকে না, দেখো S2 তল মানে এই নিচের দিকে না, আমরা ভেক্টরের দিক তো নেব কার সাথে, কে এর সাথে। এবার দেখো নরমাল গুলো সব এই বরাবর, এই যে এই বরাবর নরমাল, যে কোনো একটা তল নাও, এই তল, এর দিক কোন দিকে, এইদিকে, এই তল নাও, নিলে কোন দিকে, এইদিকে, যেদিকে নাও এইদিকে। তাহলে এই প্রত্যেকটা দেখো এই পর্যন্ত তো 90, আর এরপরে এটা হলো কি 90 এর বেশি। তাহলে তুমি এই তলের যে কোনো একটা নরমাল যদি নাও, মানে এই n2 যদি নাও, যে কেউ নরমাল n2 হইতে পারে, এটা n1, সরি, এটা n1 হইতে পারে, এটা n1 হইতে পারে, যে কেউ n হইতে পারে, সবগুলোরে আমরা n1 দ্বারা বোঝাচ্ছি। তাহলে এই n1 এর সাথে এই k এর অ্যাঙ্গেলটা কত হয়ে যাচ্ছে, 90 এর বেশি, মানে কি কোণ, স্থূলকোণ, কিন্তু ভালো করে বুঝতে হবে। তাহলে এখন আমরা এই কথাটাই লিখব, যে নিম্নতল ds মানে s2 s1 এ, নিম্নতল s1 এ, নিম্নতল s1 এ dx dy, দেখো এই দুটোরই কিন্তু লম্ব অভিক্ষেপ কিন্তু dx dy, ঠিক আছে, dx dy, কারণ এই যে এটা এটা আর এটা একই তল না, খালি একই জিনিস, একই সেম পরিমাণ, কিন্তু উপরে আর নিচেই, বাস, ঠিক আছে। তাহলে এইটারও এই যে লম্ব অভিক্ষেপ মানে ছায়াটা কিন্তু এই dx dy, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা সমান সমান হয়ে যাবে ds2 cos ল্যামডা, এটারে আমরা ধরলাম যে অ্যাঙ্গেল 1, এখানে অ্যাঙ্গেলটা দেখানো সম্ভব না, কারণ এই পরিমাণ যাওয়া লাগবে, এটা হলো আমাদের λ1, তো দেখাইলে আরো বিদঘুটে লাগবে, এই জন্য আমরা দেখাই না। কিন্তু এই λ1টা কিন্তু কি কোণ, স্থূলকোণ, তাই না, সূক্ষ্মকোণ না, কিন্তু এটা কিন্তু দেখাইছি, কারণ এই তলে যদি থাকে তাহলে এই যে এটার সাথে অ্যাঙ্গেল 90 এর বেশি, তাইলে স্থূলকোণ হইলে সে কোন অ্যাঙ্গেলে, মানে কোন কোয়াড্র্যান্টে চলে যায়, সেকেন্ড কোয়াড্র্যান্টে চলে যায়, তাহলে সেকেন্ড কোয়াড্র্যান্টে গেলে এর মান মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, ঠিক আছে। তার ও ds2 না, তো এখন তো লম্ব বিক্ষেপ কার বের করতেছি, ds1 এর, এই যে ds1 আর অ্যাঙ্গেল হলো ল্যামডা, ঠিক আছে। যেখানে এই λ1টা, বারবার ডেল্টা লিখে ফেলতেছি, λ1 হলো কি স্থূলকোণ,
কেন স্থূলকোণ হইলো বুঝতে পারছি, আমি আবারও বলি। এই একটা অর্ধতল, এই হলো কে ভেক্টর, দেখো কে ভেক্টরের সাথে উপরের ভেক্টরের যে কোনো দিকে লম্ব নাও সবগুলোই কি সূক্ষ্মকোণ, কিন্তু নিচের দিকে যে কোনো লম্ব নাও এই যে কত স্থূলকোণ। ঠিক আছে, আচ্ছা এটারেও আমরা সেম ভাবে লিখতে পারি, তাহলে এটারে আমরা মাইনাস, এটারে 1 × 1 লিখতে পারি cos ল্যামডা 1 ds1, 1 × 1 রে আবার এবার কে ভেক্টরের সাথে কে আসবে, এবার n1 আসবে, ঠিক আছে, এই যে n1 ভেক্টর আসবে, তাহলে এবার মাইনাস কে ডট n1 ds1। এটা বুঝতে আশা করি কোনো সমস্যা নেই। এই যে দিকটা, এই যে ল্যামডা 2 কেন নিলাম, ঠিক আছে, এটা আমি আবার ক্লিয়ার করি, একটু ভালো করে মনে রাখো, এই জায়গাটা কনফিউজ থাকতে পারো অনেকেই, এই জন্য আমি বলে দিচ্ছি। দেখো দিকটা হবে যে যে ভেক্টর তার সাথে এই যে যে নর্মাল তার, তাই না, তাইলে একটু খেয়াল করো, আমরা ছায়া পড়তেছে এইটা, তাই না, ছায়াও কিন্তু একটা ক্ষেত্রফল, তাহলে ছায়ার দিক কোন দিকে, তাই না, ছায়ার দিক সোজা উপরের দিকে মানে কে ভেক্টর বরাবর, আর তলের দিক কোন দিকে, এই বরাবর, বুঝতে পারছো? তাহলে ছায়ার দিকে নর্মালি যদি আমরা বলতাম এই যে ত্রিভুজ, এই হলো ভেক্টর আর এই হলো তার ছায়া, এদের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে একইভাবে এই হলো ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের দিক এই হলো কে, আর এই তলের যে নর্মাল সেটা হলো এই দিকে, তলের যে দিক, তাহলে এই ভেক্টরের দিক আর হলো কি ছায়ার দিক, তাহলে আমাদের ছায়ার দিক উপরের দিকে, ভেক্টরের দিক এই দিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ হলো ল্যামডা 2। ঠিক আছে, আচ্ছা আশা করি বুঝতে পারছো। তাহলে এইখান থেকে আমরা কার ভ্যালু পেলাম, dx dy এর ভ্যালু, দেখো তো dx dy কোথায় ছিল, এই যে দেখো dx dy ছিল, ঠিক আছে। তাহলে এটারে আরেকটা ইকুয়েশন দিতে পারি আমরা, এটা আগে একটু লিখে দিই, এটা পুরোটা যদি এক লাইনে লিখি আমরা, তাহলে ট্রিপল ইন্টিগ্রাল অফ v del a3/del z dv ইজ ইকুয়াল টু কি পাইছি, এটা পাইছি তাই না, সরি এটা পাইছি, এটা পাইছি, আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই জিনিসটারই ক্যালকুলেশন, এটারে ধরলাম যে 1 নম্বর ইকুয়েশন দিলাম, এখন এই জিনিসটাকে আমরা আবার ওই পাশে নিয়ে যাব, নিয়ে এটার আবার ক্যালকুলেট করব। আচ্ছা এটা এই পেজে না লিখি, আমি অপর পেজে লিখলাম। চিত্রের আর তেমন আমাদের কোনো কাজ নাই, চিত্র না আনলে হচ্ছে, দেখো তাহলে এই অবস্থায় আছে, ঠিক আছে। এবার দেখো এইটারে আমরা দুইটা ভাগে ভাগ করে দিতে পারি, এই ডাবল ইন্টিগ্রালটা দুইটা ভাগে ভাগ করে দেওয়া যায়। তো দুইটা ভাগে তুমি যদি ভাগ করে দাও, তাহলে এই ডাবল ইন্টিগ্রাল ওভার আর a3 অফ এক্স ওয়াই f2 dx dy মাইনাস আবার ডাবল ইন্টিগ্রাল অফ আর a3 অফ এক্স ওয়াই f1 dx dy। দেখো dx dy এর দুটোর জন্য দুটো ভ্যালু বের করছি, বলো f2 কার্ভ কোনটা ছিল আর f1 কার্ভ কোনটা ছিল, মনে আছে? এই যে প্রশ্নে আবার আমরা দেখে আসি, দেখো s2 রে আমরা ধরছিলাম কি f2, আর s1 রে আমরা ধরছিলাম f1, তাই না? আচ্ছা তাহলে s2 তলে আমরা এই যে s2 তে আমরা dx এর ভ্যালু কোনটা পাইছি, এটা পাইছি s2 তে, তাই না, আর s2 তে কাজ করছিল কে f2, তাহলে f2 এর জন্য আমরা dx dy এর ভ্যালু এটা বসাবো, তাইলে এটা এই যে ডাবল ইন্টিগ্রাল আর আর এ তো যেভাবে আছে সেভাবেই থাকবে a3 অফ এক্স ওয়াই f2, আর এই dx dy এর জায়গায় এখানে আমাদের চলে আসবে k ডট n2 ds2, ঠিক আছে, আশা করি কোনো সমস্যা নাই। ভিতরে মাইনাস ছিল, এখানেও আমরা বসাবো ডাবল ইন্টিগ্রাল আর a3 এক্স ওয়াই, এখানে f1, তাই না, এখানে f1,
আর এখানে দেখো dx dy এটা কোন তলে, এটা হলো f1 এর কার্ভে। f1 কার্ভ কোনটা, এই যে s1, s1 দেখছো, তাহলে s1 এ আমরা dx dy কোনটা পাইছি, এটা পাইছি k ডট n ds1। তাহলে এটা হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস k ডট n ds n1, সরি n1, তাহলে ds1। তাহলে এই দুটোরে আমরা আবার সমন্বয় করে লিখতে পারি কিভাবে, দেখো যেহেতু এই f2 এর জন্য আমাদের কাট চলে আসছে, তাহলে এখানে আর f2 লেখার দরকার নেই, সরাসরি আমরা এটার a3 লিখতে পারি। a3 k ডট n ds2 আর a3 এটা n2 আর এখানে k ডট n1 ds1। এবার একটু ভালো করে খেয়াল করো, এখানে সবকিছুই কিন্তু সেম। একটু খেয়াল করো, এখানে a3 এখানে a3, তাই না, দুটো কার্ভ ছিল আলাদা, একটা f2 আর একটা f1, তাই না। এই যে গোলকটা একটু খেয়াল করো, এটা ছিল f1 কা f2 কার্ভ আর নিচেরটা কি f1 কার্ভ। তাহলে এই দুটো যখন মিলাই দেব টোটালটারে আমরা শুধু a লিখতে পারি। আচ্ছা, তাহলে এই দুটোর ভিতরে এই যে আর রিজিয়ন আর চলে গেল। এবার দেখো এই a3 আর a3 একটা f2 আর একটা f1, এই দুটো যোগ আকারে আছে, তাহলে f2 কার্ভ আর f1 কার্ভ দিয়ে দিলে পুরোটারে শুধু a3 লেখা যায়। ঠিক আছে। আচ্ছা, এবার একটু খেয়াল করো, এখানেও কে এখানেও কে, তাহলে এটারে কে লেখা যায় শুধু ডট। এখানে দেখো n1 এখানে n2। এখন দেখো n1 মানে কি ছিল, n1 মানে এই উপরের সরি n1 মানে এই নিচের তলের যতগুলো নরমাল হবে, এই নিচের তলে যতগুলো, অর্থাৎ s1 তলে যতগুলো নরমাল সম্ভব সবগুলোই কি n1, আর এই s2 তলে যতগুলো নরমাল সম্ভব সবগুলো কি n2। তাহলে আমরা যখন n1 আর n2 যোগ করে দেবো, তাহলে এই দুই তলে সব নরমাল হয়ে যাবে। তাহলে সব নরমাল রে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম, n। এই যে প্রশ্নে কিন্তু বলে দিছিল, এই যে n হলো s তলে অঙ্কিত বহিস্থ নরমাল, যত নরমাল সম্ভব সব কি n। তাহলে n1 আর n2 যোগ করলে তখন কি হয়ে যাবে, যেহেতু যোগ আকারে আছে, এই যে এই দুটো যোগ আকারে আছে, যোগ করলে এটা হয়ে যাবে শুধু n। আর এই ds1 আর ds2, ঠিক আছে, দুটো তলের ক্ষুদ্রতম অংশ যদি যোগ করি তাহলে এটা পুরো তলের ক্ষুদ্রতম অংশ হবে। আশা করি এটা বুঝতে কারণ কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এটা কার ভ্যালু ছিল, ট্রিপল ইন্টিগ্রাল অফ v del a3 বাই del z dv, এটার ভ্যালু আমরা এটা পাইছি। তাহলে এটারে দিই আমরা 2 নম্বর ইকুয়েশন। এবার আমরা আর কিছুই করব না, আমরা জাস্ট করব একইভাবে দেখো z এর সাপেক্ষে করছিলাম, তাহলে এখন যদি বাকি দুইটা করি, অর্থাৎ ট্রিপল ইন্টিগ্রাল অফ v, তাহলে এখানে হবে ডেল a1, যদি দিই a1 এর সাথে কি আসবে, ডেল x আসবে, মনে আছে, এটা কিন্তু করছিলাম, দেখাই দিই। এই যে দেখো a1 এর সাথে x আর a2 এর সাথে y, আর সাথে তো dv আর এই v তো থাকবে, তাহলে এর সাথে dv, তাহলে dv দিলে তখন কি আসবে, এখানেও আসবে আর এই দেখো এখানে a3 এখানেও a3। এবার একটু খেয়াল করো, এটা কোন ভেক্টরের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করছি, z, আর z এর ভেক্টর কোনটা k। এবার আমরা ডিফারেন্সিয়েশন করতেছি x এর সাপেক্ষে, তাহলে x এর ভেক্টর কে i, x অক্ষ বরাবর i ভেক্টর কাজ করে, আর ডট n ds, ds তো যে কোনো তলের জন্য। ঠিক আছে, এটারে দিলাম 3 নাম্বার। আর বাকিটাও বের করে ফেলি, ট্রিপল ইন্টিগ্রাল অফ, আর একটা বাকি থাকলো সেটা হলো ডেল a2 বাই ডেল ওয়াই ডিভি। ঠিক আছে, তাহলে এটা চলে আসবে ডাবল ইন্টিগ্রাল অফ আর, তাহলে একটু এখানে a3 না তো, এখানে তো a1 হবে, এখানে a1 থাকলে এখানেও, তাহলে এখানে a2 আছে এখানেও a2। এইবার দেখো এখানে y বরাবর আমরা ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে y অক্ষ বরাবর কাজ করে j ভেক্টর, তাহলে j ডট n ds। ঠিক আছে, এটারে দিয়ে দাও তুমি 4 নাম্বার। এই 2 3 4 এগুলো সব আমরা এই যে 1 নাম্বার ইকুয়েশন, ওইটারে এক দিছি, সরি এটা 1 হবে, এটা 2 হবে, এটা তো 2 হবে। আচ্ছা, এটা দেওয়ার দরকার নেই, ইকুয়েশন তো আমরা আর ইউজ করিনি।
তাহলে 1 নাম্বার ইকুয়েশনে বসাবো, এই যে 1 নাম্বার ইকুয়েশনে এটা ছিল, এখানে আমরা মান বসাই দিব। ঠিক আছে, এই পুরো পার্টটাই আবার লিখবো, এটা আমি বোঝানোর জন্য এখানে লিখছিলাম, তোমরা চাইলে লিখতে পারো। ঠিক আছে, তাহলে এটা আমরা এই পেজে এনে বসাই দিই। দেখো এই ছিল আমাদের রাশি, এখন এই জায়গায় আমরা বসাই দিচ্ছি প্রত্যেকটা। দেখো তাহলে এই প্রত্যেকটার ভ্যালু যদি বসাই, এই যে এটার জন্য ভ্যালুটা কি পাইছি, ডাবল ইন্টিগ্রাল আর, তাহলে কি পাইলাম তো ভুলে গেছি মাত্র। ও আচ্ছা, a1 i ডট n ds, এটার জন্য পাইছি a2 j ডট n ds, আর লাস্টেরটার জন্য পাইছি, এটা আর এর উপরেই ইন্টিগ্রাল, কেন আর এর উপরে ইন্টিগ্রাল এটা বুঝাইছিলাম, এটা হলো a3 k ডট n ds। দেখো তিনটার ভিতর থেকে অনেক কিছু কমন যায়। দেখো এই পার্টটা, বিশেষ করে এই পার্টটা তিনটার ভিতরেই আছে, এই পার্টটা তিনটার ভিতরেই আছে। তাহলে এই ডাবল ইন্টিগ্রাল আর, এটা যদি কমন নিই তাহলে এখান থেকে a1i a2j a3k, তাহলে a1i প্লাস a2j প্লাস a3, আর এই পুরোটার সাথে আমাদের চলে আসবে ডট এই যে nds, এটা সবার সাথে কমন আছে। আচ্ছা, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কি আমাদের পরিচিত মনে হয় বলতো, এই যে এটা কি বলতো, এ ভেক্টর না? আমরা এই যে দেখো প্রথমে এ ভেক্টরকে ডিফাইন করছিলাম, মনে আছে? এই যে a1i a2j a3, তাহলে ওটা আমরা এ ভেক্টর পাইছি না? এই যে তাহলে এখানে বলে দিতে পারি ডাবল ইন্টিগ্রেশন ওভার আর, তাহলে এটা হলো এ ভেক্টর ডট এনডিএস, এটাই আমাদের চাইছিল মনে হয়, তাই না? আচ্ছা, এই যে এ ভেক্টর ইনটু এনডিএস, দেখো এখানে বোল্ড করে লেখা, আমরা তো আর বোল্ড করে লিখতে পারবো না, এই জন্য আমরা এর উপরে কি চিহ্ন দিয়ে দিচ্ছি, ভেক্টর চিহ্ন। ঠিক আছে, তাহলে এই যে এ ডট এনডিএস। আচ্ছা দেখো আমি এটা বলতে ভুলে গেছি, সরি। এই যে দেখো আমরা এইখানে যে ইন্টিগ্রেশনটা করছি, দেখো আর কে, আমি তো আরটা এখানে দেখাই নাই চিত্রে, এটা হলো আর, তাই না? যে এই যে দেখো এটার ইন্টিগ্রেশনটা আমরা বের করছি এই ছায়ার সাপেক্ষে, তাই না? তাহলে এই dx dy যখন থাকবে তখন সেখানে কি থাকবে, আর, আর যখনই সেখানে ds1 ds2 চলে আসবে তখন ওই সারফেসটা হয়ে যাবে s, এই সারফেস হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এই আর এর সাহায্য নিয়ে আমরা এস বের করছি, এই জন্য আমাদের এখানে কিঞ্চিত ভুল হয়েছে। এই যে দেখো কিছুই না, এই আর গুলো এই যে যখনই এই যে dx dy ছিল তখন সেখানে কি ছিল, আর, এখানে dx dy এখানে কি, আর যখনই এটা সারফেসে চলে আসবে, রিজিয়ন থেকে আমরা কোথায় চলে গেছি, সারফেসে, তখন এখানে হবে এস, এইগুলো। ঠিক আছে, এগুলো সব এস হবে, এগুলো সব হবে, সরি এটা তো বি, এগুলো সব হবে এস, সারফেসে চলে গেছে, রিজিয়নে ছিলাম, রিজিয়নের সাহায্যে আমরা সারফেসের ইন্টিগ্রেশনটা বের করছি। ঠিক আছে, এই যে তাহলে এখানেও এই সব জায়গায় এস হবে। ঠিক আছে, আচ্ছা আশা করি বুঝতে পারছি।